পশ্চিমবঙ্গের মাটিতে এখন এই ধর্মের আবহ তৈরি হয়েছে। মালিকের বিরুদ্ধে লড়াই নয়, জমির যারা জোতদার জমিদার তাদের বিরুদ্ধে লড়াই নয়, লড়াইটা তুমি দুজন গরিব মানুষ করো। সেই চেষ্টায় ওরা সাময়িক সফল হয়েছে, কিন্তু চূড়ান্তভাবে সফল হতে পারবে না। বামেরা যদি শূন্যই হবে তা এত আলোচনা কেন? এই যে এত আলোচনা, তার মানে বুঝবেন যে বামেরা শূন্য নয়। আকাশে সূর্য উঠেছে, তার প্রবল তেজটা মেঘ কিছুক্ষণ ঢেকে দিয়েছে, এবং আমরা সবাই জানি মেঘটা কাটবে, আবার সূর্য আলোটা আসবে। সেজন্যই তো আমাদের মনে খালি আতঙ্ক, বামেরা শূন্য। যে শূন্য সে শূন্য। আমি ঠাট্টা করে বলি যে শূন্যের যে বিরাট গুরুত্ব অঙ্কশাস্ত্রে আছে, যারা শূন্য শূন্য বলেন তারা একটু অঙ্কবিদদের সঙ্গে কথা বলুন, দেখবেন শূন্যের কি প্রবল ক্ষমতা। অধঃপতিত মানুষের বিষয় নিয়ে আলোচনা করে সময় নষ্ট করবো কেন? আপনি পথে হাঁটবেন বলে একসঙ্গে সকলে হাঁটছেন, মাঝখান থেকে আপনি বললেন আমার হাঁটতে ইচ্ছে করছে না, আমি সামনে গ্রামে একটা বেশি ভালো খাবার জায়গা আছে সেখানে চলে যাবো, চলে যায়। তাতে কি যারা মূল পথযাত্রী তাদের কোনো অসুবিধা হয়? আমি এই অধঃপতিত একজন ব্যক্তির হয়ে আলোচনা করে সময় নষ্ট করে লাভটা কি? সে তো নিজের স্বার্থ গোছাবার জন্য যা যা করবার করে চলে গেছেন, তাতে কিন্তু মূল আন্দোলনে কোনো ক্ষতি হয় না। আমাদের তো পরিকল্পনা হঠাৎ ভোটের সময় হয় না, আমাদের পরিকল্পনা ধারাবাহিক। আমরা দেখবেন যেদিন থেকে শাসক গোষ্ঠী, কোনো দল না, উল্লসিত যে বিধানসভায় লোকসভায় সিপিএম নেই, কিন্তু আমরা আমাদের লড়াই চালিয়ে গিয়েছি। ভাবুন তো সেই সময়ের দিনগুলো যখন কোভিডে মানুষ ঘরে আটকে আছেন, বাপ ছেলের কাছে যেতে পারছে না, প্রেয়সী তার প্রেমিকের কাছে যেতে পারছে না, সেই সময় মানুষগুলোকে বাঁচিয়ে রাখার উদ্যোগ ভূমিকা কারা নিয়ে? ভাবুন তো ঝড়ে জলে বন্যায় যখন মানুষ গৃহহরে যায় তাদের সঙ্গে কারা আছে? চা বাগানের শ্রমিকরা যখন বেতন পায় না তাদের হয়ে কারা লড়াই? বেকার যুবকরা চাকরি পাচ্ছে না, সেই চাকরির জন্য কারা লড়াই করছে? বামেদের অবস্থানটা সেই যায়, এবং সেখান থেকে বামেরা বিচ্যুত হয়নি। রাজ্যসভায় লড়াই হয় না, যে রাজ্যসভায় ঢুকলে পরেই সেই জয় শ্রীরাম জয় জয় মোদি হচ্ছে, এটা তো হিটলারের সমসাময়িক ঘটনার প্রতিধ্বনি শুনতে পাচ্ছি আমরা। নমস্কার, আমি শুভজিৎ। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল। আজ মুখোমুখি সোজা কথায় আমরা পেয়ে গেছি বিশিষ্ট আইনজীবী, বর্ষিয়ান বাম নেতা, প্রাক্তন কলকাতার মেয়র এবং এখনকার রাজ্যসভার সাংসদ। আপনারা সকলেই বুঝতে পারছেন কার কথা বলছি। আমাদের সকলের প্রিয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে। নমস্কার বিকাশবাবু। আহ, আমি যেটা দিয়ে শুরু করতে চাই, যে আপনার এই দীর্ঘ রাজনৈতিক জীবন, আইনের জীবন, তো এটা শুরু কিভাবে? মানে শুরু কিভাবে? শুরু হয় যেমন ভাবে হয়, সাধারণ অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত গরিব পরিবারের সন্তান হলে পরে তাকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। অর্থনৈতিক, সামাজিক, কৃষ্টিগত বাধা, এই সবকিছু বাধার মুখোমুখি হতে গেলে পরে মানুষের মনে প্রশ্ন আসে। সেই প্রশ্ন সমাধানের সূত্র থেকেই রাজনীতি। যেটা আমরা যতদূর জানি, আপনি প্রথম ছাত্র রাজনীতিতে আপনার রাজনীতি শুরু করেছিলেন। তো আপনার রাজনীতি জীবনে অনুপ্রেরণা কি? মানে কাকে দেখে আপনি বাম রাজনীতিতে এলেন? মানে কিসের জন্য? না, তেমন কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বিশেষকে দেখে রাজনীতিতে অনুপ্রাণিত হয়েছে তা বলা ভুল হবে। আহ বলা যেতে পারে যে ঘটনা পরম্পরার মধ্য দিয়েই তখন শাসক দলের বিরোধিতার মানসিকতা থেকেই রাজনীতিতে অংশগ্রহণ, সেভাবেই আসা। আমি প্রথম যখন গ্রেপ্তার হয়ে যাই ঘটনাচক্রে, তখন তো কোনো রাজনৈতিক খুব একটা কনভিকশন ছিল না। যা হয় ওই তরুণ বয়সে, 18 বছর বয়স মানে না কখনো বাধা, এই সেই দৃষ্টান্ত থেকেই যখন দেখলাম যে রাজভবনে বসে একটি নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হলো, স্বতঃপ্রণোদিতই নিজের ভেতরে জেদ থেকে প্রতিবাদ করতে যাওয়া, সেই প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হওয়া শুরু হয়ে গেল। আপনার এই দীর্ঘ যাত্রায় আপনি আইনের লড়াইও লড়েছেন, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক লড়াইও লড়েছেন। পার্থক্যটা কি দেখেন এই দুটোর মাঝে? কোনো পার্থক্য নয়। ভারতবর্ষের সংবিধান ভিত্তিক যে আইন পেশা, সেই আইন পেশা মূলত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে ফসল সংবিধান, সংবিধানের যে নির্দিষ্ট লক্ষ্য, সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক ন্যায়, সেটাকে প্রতিষ্ঠিত করতে গেলে পরে তো রাজনৈতিক বিষয়গুলো এসে পড়ে এবং রাজনৈতিক লড়াইটা শুরু হয়। সামাজিক ন্যায় বলতে মানুষে মানুষে বিরোধ, বিভাজনের বিরুদ্ধে
সম্প্রদায় বিভাজনের বিরুদ্ধে, ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে, সবকিছুর বিরুদ্ধে লড়াই যুক্ত হয়ে পড়ে। এটাই সাংবিধানিক লক্ষ্য। আচ্ছা বিকাশ দা, যেটা আমরা মানে দেখেছি যে আপনি আইনের লড়াই লড়তে গিয়ে মানে বিশেষ করে আমাদের রাজ্যে যে প্রবলেম গুলো এখন হচ্ছে বিশেষ করে, যেমন ধরুন ডিএ এর মামলা, তারপরে এই যে চাকরির যে মামলা, সমস্ত মামলায় আপনার নামটা প্রথমে বলা হচ্ছে। শাসক দলের পক্ষ থেকে বারবার এই অভিযোগ আনা হয়েছে যে আপনি এর মূল কারিগর, আপনি নষ্টের গোড়া, মানে বলতে গেলে এক কথায় যদি বলি। তো সেটাকে আপনি কিভাবে দেখেন? মানে একটা কথা না, এইসব কথা যখন শুনি তখন আমার মার্ক টোয়েনের একটা কথা খুব মনে হয়। আমি বলি, সেটা হচ্ছে ডোন্ট আর্গু উইথ এন ইডিয়েট। যারা এই সমস্ত কথা বলেন তাদের আমি ওই সম্প্রদায়ের মধ্যেই ফেলি। সুতরাং এটি নিয়ে আর্গুমেন্ট করার কোনো প্রয়োজনই নেই। মানুষ বিচার পাওয়ার জন্য তারা তাদের পেশার যারা আছেন তাদের কাছে যোগাযোগ করতে হয়, আসেন, তাদের হয়ে লড়াই। যারা মনে করেন যে আমি এটা খুঁচিয়ে তুলছি, তাদের উদ্দেশ্যে আমি আবার বলি, মার্ক টোয়েন, ডোন্ট আর্গু উইথ এন ইডিয়েট। হ্যাঁ, বিকাশবাবু, আমরা দেখতে পাচ্ছি যে এখন পশ্চিমবাংলার রাজনীতি, যেটা আজ থেকে প্রায় 15-16 বছর বা 20 বছর আগে এটা ছিল না। ধর্মের রাজনীতিটা চলে এসেছে কোথাও যেন একটা। দুটো দলের মধ্যে বিভেদ বা ধর্মের নিয়ে রাজনীতি, এটা তো পশ্চিমবাংলার কালচার ছিল না, আমরা দেখিনি। তো সেই বিষয়টা নিয়ে আপনার কি মন্তব্য? এই যে পশ্চিমবঙ্গে একটা স্বাধীন বামপন্থী মনস্ক ধর্মনিরপেক্ষ চিন্তার প্রবাহ ছিল, এখানে মানুষ সেভাবেই বড় হয়েছিল, সেটাকে ভাঙবার জন্য একটা সামগ্রিকভাবেই দক্ষিণপন্থী রাজনৈতিক একটা প্রয়াস চেষ্টা ছিল। তারা ধীরে 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 এই পরিকল্পনাটাকে কার্যকর করেছেন কিভাবে, যেটা ঠিক ব্রিটিশরা করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে ধ্বংস করার জন্য। যে মানুষের মধ্যে ধর্ম হচ্ছে একটা আবেগ, অন্ধ আবেগ। যুগ যুগ ধরে এই অন্ধ আবেগটা মানুষের মনের মধ্যে নিয়ে আসা হয়েছে। সেই আবেগকে সুড়সুড়ি দাও, আবেগকে সুড়সুড়ি দিয়েই একজনের বিরুদ্ধে আরেকজনের মধ্যে ঘৃণা তৈরি করো। এই পরিকল্পনাটা বহু প্রাচীন, সেটা কার্যকর হয়েছে এবং সেইটাকে কার্যকর করবার জন্য গোটা ভারতবর্ষের বুকে আরএসএস তো প্রথম থেকে একটা হিন্দু রাষ্ট্র চেয়েছিলেন, তারা ব্যর্থ হন। এমনকি সংবিধান সভায় তাদের আলোচনা যুক্তি কেউ গ্রহণ করেননি। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে পশ্চিমবঙ্গ বাম রাজনীতি সেটাকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছিল। তার প্রথম ধাপ ছিল বিনা পয়সায় লেখাপড়া শেখানো। তারপর ছিল গ্রামে যে সমস্ত গরিব কৃষক ক্ষেত মজুর যাদের জমি ছিল না তাদের জমির অধিকার দেওয়া হলো, বর্গা অধিকার। এই কতগুলো মৌলিক বিষয় যারা স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে, তারা সংগঠিত হয়েছেন। আর আমাদের বামপন্থীদের দুর্বলতা আমি মনে করি যে দর্শনগত দিক থেকে আমাদের যত বেশি মানুষকে শিক্ষিত করার কথা ছিল, শিক্ষিত অর্থে এই নয় যে স্কুলে গিয়ে পড়াশোনা করা, শিক্ষিত হচ্ছে জীবন আচরণের মধ্য দিয়ে মানুষকে শেখানো, সেটা আমাদের দুর্বলতা, আমরা পারিনি, ওরা জিতে গেছে লড়াইয়ে। তাই আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমরা রবীন্দ্রনাথ বলি না, বঙ্কিম বলি না, রামমোহন বলি না, বিদ্যাসাগর বলি না, এবং যদিও বা তাদের নাম উচ্চারণ করি তাদের আমরা ভুলভাবে ব্যাখ্যা করি। তাই পশ্চিমবঙ্গের মাটিতে এখন এই ধর্মের আবহ তৈরি হয়েছে। মালিকের বিরুদ্ধে লড়াই নয়, জমির যারা জোতদার জমিদার তাদের বিরুদ্ধে লড়াই নয়, লড়াইটা তুমি দুজন গরিব মানুষ করো। সেই চেষ্টায় ওরা সাময়িক সফল হয়েছে, কিন্তু চূড়ান্তভাবে সফল হতে পারবে না, এ নিয়ে কোনো দ্বিধা নেই আমার মনে। বিকাশবাবু, আপনি তো কলকাতার মেয়র ছিলেন এক সময়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার যে অবস্থা, আমরা বেশ কিছুদিন আগে বর্ষার সময় দেখলাম কলকাতার রাস্তায় মানে একদিনের বৃষ্টি, হঠাৎ 3 ঘন্টার বৃষ্টিতে রাস্তা পুরো জলমগ্ন হয়ে গেল। এইসব বিষয়ে আপনার কিরম মনে হয়? মানে এ নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, এই মন্তব্য আপনারা যারা কলকাতার নগরবাসী তারা করবেন। কেন আমি যখন একটা পদে ছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আমার পক্ষে অন্য সময়ে মন্তব্য করাটা সমীচীন নয়। আমি আমার সৌজন্য, আপনারা নাগরিকরা বিচার করবেন, তারা তাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে মূল্যায়ন করবেন। আচ্ছা, আপনি বললেন বাম রাজনীতির আপনাদের বাম রাজনীতির পরাজয় হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বামেরা এখন শূন্য। বারবার যে কথাটা প্রত্যেকটা মিডিয়ায় উঠে আসে যে বামেরা শূন্য, এর কি কোনো পথ দেখতে পাচ্ছেন আপনারা? বামেরা যদি শূন্যই হবে তা এত আলোচনা কেন? এই যে এত আলোচনা, তার মানে বুঝবেন যে বামেরা শূন্য নয়। আকাশে সূর্য উঠেছে, তার প্রবল তেজটা মেঘ কিছুক্ষণ ঢেকে দিয়েছে, এবং আমরা সবাই জানি মেঘটা কাটবে আবার সূর্য আলোটা আসবে। সেজন্যই তো আমাদের মনে খালি আতঙ্ক, বামেরা শূন্য, যে শূন্য সে শূন্য। আমি ঠাট্টা করে বলি
এই শূন্যের যে বিরাট গুরুত্ব অঙ্কশাস্ত্রে আছে, যারা শূন্য শূন্য বলেন তারা একটু অঙ্কবিদদের সঙ্গে কথা বলুন, দেখবেন শূন্যের কি প্রবল ক্ষমতা। বিকাশবাবু, এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রিসেন্ট আমরা দেখতে পেলাম যে আপনারা বামেরা নীতি আদর্শের কথা বলেন। আমরা দেখেছি ছাত্রের সামনের সারিতে লড়াই করা প্রতিকুল রহমান, আহ, যাকে আমরা দেখেছি দীর্ঘদিন বাম রাজনীতি করেছেন, বামেদের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, লোকসভায় লড়েছেন। তার হঠাৎ করে এই যে দল পরিবর্তন, সে আজ বলছে বামেদের মধ্যে কথা বলার জায়গা নেই, সেই পরিসর নেই, এবং কোনো অভিযোগ জানানো যায় না, কাজ করতে দেওয়া হচ্ছিল না, এইসব বলে সে আজকে তৃণমূলে জয়েন করলেন অভিষেকের হাত ধরে। তো এই বিষয়ে আপনার কি মন্তব্য? অধঃপতিত মানুষের বিষয় নিয়ে আলোচনা করে সময় নষ্ট করবো কেন? আপনি পথে হাঁটবেন বলে একসঙ্গে সকলে হাঁটছেন, মাঝখান থেকে আপনি বললেন আমার হাঁটতে ইচ্ছে করছে না, আমি সামনে গ্রামে একটা বেশি ভালো খাবার জায়গা আছে সেখানে চলে যাবো, চলে যায়। তাতে কি যারা মূল পথযাত্রী তাদের কোনো অসুবিধা হয়? আমি এই অধঃপতিত একজন ব্যক্তির হয়ে আলোচনা করে সময় নষ্ট করে লাভটা কি? সে তো নিজের স্বার্থ গোছাবার জন্য যা যা করবার করে চলে গেছেন, তাতে কিন্তু মূল আন্দোলনে কোনো ক্ষতি হয় না। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি আলোচনা করা প্রয়োজন। আচ্ছা, আগামী 2026-এর ভোট আর বেশ মানে 1 মাসের মধ্যেই হয়তো ঘোষণা হয়ে যাবে। তো সেই নিয়ে বামেদের কি পরিকল্পনা, যদি আপনি আমাদের আমাদের তো পরিকল্পনা হঠাৎ ভোটের সময় হয় না, আমাদের পরিকল্পনা ধারাবাহিক। আমরা দেখবেন যেদিন থেকে শাসক গোষ্ঠী, কোনো দল না, উল্লসিত যে বিধানসভায় লোকসভায় সিপিএম নেই, কিন্তু আমরা আমাদের লড়াই চালিয়ে গিয়েছি। ভাবুন তো সেই সময়ের দিনগুলো যখন কোভিডে মানুষ ঘরে আটকে আছেন, বাপ ছেলের কাছে যেতে পারছে না, প্রেয়সী তার প্রেমিকের কাছে যেতে পারছে না, সেই সময় মানুষগুলোকে বাঁচিয়ে রাখার উদ্যোগ ভূমিকা কারা নিয়েছিল? ভাবুন তো ঝড়ে জলে বন্যায় যখন মানুষ গৃহহরে যায় তাদের সঙ্গে কারা আছে? চা বাগানের শ্রমিকরা যখন বেতন পায় না তাদের হয়ে কারা লড়াই করছে? বেকার যুবকরা চাকরি পাচ্ছে না, সে চাকরির জন্য কারা লড়াই করছে? বামেদের অবস্থানটা সেই জায়গায়, এবং সেখান থেকে বামেরা বিচ্যুত হয়নি। এবং আগামী দিনে যদি আমাকে ভোটের নিরিখেই ঠিক করতে হয়, তাহলে তো আমাকে আদর্শ থেকে সরে আসতে হয়। কালকে যদি গোপনে আমরা দু একটা দলের সঙ্গে চুক্তি করি, 4-5টা সিট পেতে পারি, কিন্তু আমাদের যে সাধারণ গরিব মানুষ যারা আমাদের উপর ভরসা করেন তারা আমাদের বিশ্বাস করবেন? তো সেই জায়গা থেকে লড়াই চেষ্টা করি, তাতে হতেও সময় লাগতে পারে, কিন্তু আগামী দিনে এই লড়াইটার একটা ফল নিঃসন্দেহে দেখা যাবে। আপনি বলতে চাইছেন ভোটের লড়াই, সিটের লড়াই যাই হোক, নীতির লড়াইতে আপনারা একই রাস্তায় মাঠের থাকবেন, লড়াই, মাঠের লড়াইতে আপনারা থাকবেন। নীতিভিত্তিক মাঠের লড়াইয়ে আমরা ছিলাম, আছি এবং থাকবো। সেই জন্যই দেখবেন এরা কথায় কথায় বলে বামেরা শূন্য। কারণ ওরা ভয় পায় যে বামেরা যদি ক্ষমতায় থাকে তাহলে ধরুন 100 দিনের কাজের গ্যারেন্টি হয়েছিল, বামেরা ক্ষমতায় ছিল না, শুধুমাত্র তাদের একটা এমন সংখ্যা ছিল যে সংখ্যা দিয়ে তারা চাপ সৃষ্টি করতে পারতেন। একটা বৈপ্লবিক আইন হয়েছিল, আজকে বামেরা দুর্বল, সেই আইনটাকে বাতিল করে দেওয়া হলো। সাধারণভাবে সেই আইনটা কাদের জন্য ছিল? একেবারে সমাজের দরিদ্রতম মানুষের জন্য। সেই আইনটা বাতিল করলো কখন? যখন বামেরা নিয়ে সবাই আছে। আজকে যদি বামেরা হয় পার্লামেন্টে এরকম 50-60 বা এরকম থাকতে পারতো, সাহস হতো এই আইন বদলাবার। এটাই হচ্ছে মৌলিক জায়গা। আপনি তো রাজ্যসভার সাংসদ, আপনি রাজ্যসভার যে লড়াইটা, মানে যেহেতু আপনি পশ্চিমবঙ্গ থেকে একমাত্র বামেদের রাজ্যসভার সাংসদ, তো আপনি লড়াইটা কিরকম কঠিন ভাবে দেখেন ওখানে? রাজ্যসভায় লড়াই হয় না, কিছু মানে বলতে খারাপ লাগে। আমি প্রথম যে আমার ভাষণ দেওয়ার সুযোগ হয়েছিল রাজ্যসভায় কোভিডের সময়, তখন বলেছিলাম যে যে রাজ্যসভায় ঢুকলে পরেই সে জয় শ্রীরাম জয় জয় মোদি হচ্ছে, এটা তো হিটলারের সমসাময়িক ঘটনার প্রতিধ্বনি শুনতে পাচ্ছি আমরা, রেকর্ডে আছে। কি আলোচনা হবে? আপনি যে কোনো একটা মৌলিক প্রশ্ন তুলুন, কোনো জবাব নেই, এড়িয়ে যাবে সংখ্যাগরিষ্ঠতার জন্য। আপনি বলছেন রাজ্যসভায় গঠনমূলক কোনো আলোচনা হওয়ার কোনো জায়গাই নেই। সাম্প্রতিককালে বিগত কয়েক বছরে রাজ্যসভায় কোনো রকম মৌলিক গঠনমূলক আলোচনা হয়নি, কোনো প্রশ্নের জবাব আসেনি। এটা তো সাধারণ মানুষের জন্য ক্ষতি, মানে তাদের হয়ে বক্তব্য রাখার না, জায়গাটা তো। ক্ষতি না। সাধারণ মানুষ ধীরে ধীরে বুঝবেন যে এই রাজ্যসভা লোকসভা দিয়ে তাদের ভাগ্য নির্ধারণ হবে না, তাদের ভাগ্য নির্ধারিত হবে রাস্তায় পথে ঘাটে লড়াই করে। এটাকে আমরা বলি বিপ্লবে উত্তরণ, সে পথে মানুষ যাবে। আচ্ছা, এবার একটা শেষ প্রশ্ন করব যে আপনি এতদিন ধরে রাজনীতি করেছেন, তার সঙ্গে সঙ্গে আইনের লড়াই লড়েছেন,
আপনার কাছ থেকে আমরা চাই যে আগামীর জন্য আপনি কি বার্তা দেবেন, মানে কি বার্তা আপনি দেবেন? আমার একটাই বার্তা, প্রত্যেককে বলবো, ভাই ভারতবর্ষের সংবিধানটা অনেক কষ্ট করে অর্জন করা গেছে। আমাদের মহাভারতে দেখা যাচ্ছে যে 1 ইঞ্চি জমির জন্য দুটো পরিবার লড়াই করে গেল। তাহলে ভারতবর্ষের আমাদের পূর্বজরা হিন্দু মুসলমান সম্মিলিতভাবে যে সংবিধানটা আদায় করলেন, এই সংবিধানের মূল মনোবস্তুকে টিকিয়ে রাখার জন্য জীবন দান করুন। সংবিধানের মৌলিক বিষয় মানুষের সম অধিকার, অর্থনৈতিক ন্যায়, সামাজিক ন্যায়, সেটা প্রতিষ্ঠার জন্য লড়াই করুন। যে সংবিধান পাওয়ার জন্য ভারতবর্ষের বুকে লাখো লাখো গরিব মানুষ প্রাণ দিয়েছে। আপনারা শুনলেন, বিকাশবাবু বললেন, এতক্ষণ ধরে আমরা তার রাজনৈতিক অভিজ্ঞতা, দীর্ঘ আইনের অভিজ্ঞতা সমস্ত শুনলাম আমরা আজকের এই পর্বে। আপনারা দেখছিলেন আমাদের মুখোমুখি সোজা কথা ইনফোপালস বেঙ্গলে। আমরা আবার ফিরে আসবো আগামী পর্বে। ধন্যবাদ বিকাশবাবু, আপনি এত সময় দেওয়ার জন্য আমাদেরকে। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।